ইরানে পরমাণু মারতে গিয়েও ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে আসলেন, কারণ ইরান তো প্রস্তুত ছিল যে কিছু একটা ঘটতে চলেছে ভোর 5টায়। কেন ঘটলো না? কেন যুদ্ধবিরতির পথে হাঁটতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প? আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে শেষ 90 মিনিটে কি হয়েছিল, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ইরানে যদি একটা পরমাণু ডোনাল্ড ট্রাম্প ফেলেন তাহলে গোটা বিশ্বের রিমোট কন্ট্রোল চলে আসবে ভারতের হাতে। কি হিসেবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস, আমি এই জায়গাটা একটু আসতে চাইবো যে যদি ইরানে কোনো রকম ভাবে একটাও নয় আধখানা পরমাণু নিক্ষেপও, এক বিন্দু পরমাণু নিক্ষেপও যদি ডোনাল্ড ট্রাম্প করেন তাহলে কি হয়ে যেতে পারে পরবর্তী পরিস্থিতিতে? তাহলে কি ইউএসএ থাকবে তো আসলে? দেখুন, একটা কথা, ইউএসএ আমার ব্যক্তিগত ধারণায় কোনোদিন কোনোভাবে কখনো আর পরমাণু মারবে না, কোনো দেশই কোনো দেশের মধ্যে পরমাণু নিক্ষেপ করবে না, করার সেই প্রক্রিয়া নেই, সেই সিচুয়েশন জিওপলিটিক্সে নেই। এখন একটা জিনিস বুঝতে হবে, আধিপত্যবাদ আস্তে আস্তে মানে ধ্বংস হয়ে যাচ্ছে। আগামী 10 বছরে আধিপত্যবাদ কোথাও থাকবে না। গ্লোবাল অর্ডার চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ইকোনমিক অর্ডার চেঞ্জ হচ্ছে, গ্লোবাল কালচারাল অর্ডার চেঞ্জ হচ্ছে, সব চেঞ্জ হচ্ছে, সবই নিজের নিজের মতো করে শেপ নিচ্ছে। সেখানে আপনি মনে করেন এটা কি 1948 সাল, যা খুশি করে দেবে, একটা নিউজ আস্তে আস্তে আমাদের দুদিন চলে যাবে, একটা নিউজ পেপার নেই আমাদের হাতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এটা এমন একটা জিনিস যে আমেরিকায় বলা একটা স্টেটমেন্ট আমরা কলকাতা শহরে বসে 1 মিনিটের মধ্যে জানতে পারছি। এত সোজা, এত সোজা একটা ইয়ে নিক্ষেপ করে দেওয়া, নিউক্লিয়ার ব্যাপার নিক্ষেপ করে দেখাক না করে ইরান কেন কারোর উপরে করুক, যে কোনো একটা ছোট দেশের উপরে করুক না, নিক্ষেপ করে দেখাক না আমেরিকা। আমি আপনাকে বলছি, গোটা ওয়ার্ল্ড অর্ডারে স্যাংশন খাবে আমেরিকা। আমেরিকা কি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি নাকি যে কারোর উপর ডিপেন্ডেন্সি নেই, যা খুশি করবে, নিজের ইচ্ছায় করবে, যা খাবে নিজের ইচ্ছায় খাবে? যথেষ্ট বহু দেশের কাছে তারা ডিপেন্ডেন্সি। যদি তারা হাত গুটিয়ে নেন কি করবেন? যদি গোটা বিশ্ব এক সাইডে চলে যায়, আমেরিকাকে এক সাইড করে দেয়, কি করবে আমেরিকা? পারবে পুরো নিজের মতো করে ব্যবস্থা? কটা দেশের সাথে যুদ্ধ করবে? কটা দেশের সাথে আমেরিকা প্যারালালি যুদ্ধ করবে? কন্টিনিউয়াস যুদ্ধ করতে থাকবে, ছেড়ে দেবে বাকি দেশগুলো তখন আমেরিকা? এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিভিন্ন অর্গানাইজেশন গুলো রয়েছে, আমরা যদি G7 থেকেই শুরু করি, G7, SCO, ব্রিক্স, আজকের দিনে আমি আপনাকে বলে দিচ্ছি, G7, SCO, ব্রিক্স, বিমস্টেক, BRI, আপনি আপনি RIC ফরমেশন, আপনি নেটো, কেউ আমেরিকার পাশে দাঁড়িয়েছে? কেউ? আপনি নাম করে বলুন, কেউ দাঁড়িয়েছে? কেউ দাঁড়ায়নি। বিকজ কেউ পাগলামিকে সমর্থন করে না। পাগলকে সমর্থন করলে আপনিও পাগল, সেটা সবাই জানে। তার জন্য কেউ পাগলামিকে সমর্থন করে না। এই মুহূর্তে দাঁড়িয়ে শুভাশিস, এই মুহূর্তে দাঁড়িয়ে ইউরোপের যা ভূমিকা, কারণ ব্রিটেন ইতিমধ্যেই হাত তুলে নিয়েছে, স্পেন, ফ্রান্স তারাও হাত তুলে নিয়েছে, তাহলে কি কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্পের একটা ভুলে গোটা ইউরোপ বা গোটা বিশ্ব কি আমেরিকার উপর স্যাংশন লাগিয়ে দিতে পারে? সেই রকম পরিস্থিতি কি তাহলে তৈরি হয়েছে? 100% পারে, 100% আজকের দুনিয়ায় পারে। ইউনাইটেড নেশনসও অন্যরকম একটা ন্যারেটিভ বলছে, লক্ষ্য করে দেখবেন। ওপেনলি নেটো বলেছে আমি আপনার সাথে ইন্ডালজ হতে চাই না। নেটোর টপ মোস্ট কন্ট্রিবিউটর কে? আমেরিকা। সেই নেটো বলছে যে আমরা আপনার সাথে যোগ দিতে চাইছি না। গোটা ইউরোপ বলছে আমরা উই আর স্ট্যান্ডিং অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট সভারেন রিজন। কেন বলছে? কেউ যুদ্ধে লিপ্ত হতে চায়নি। ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি বিকেলবেলা ঘুরতে গিয়ে বাদাম ভাজা খাওয়ার মতো নাকি যে যখন তখন যাকে খুশি গিয়ে আপনি নিউক্লিয়ার ওয়েপন মেরে দেবেন? চ্যাংড়ামো হচ্ছে এটা। গোটা পৃথিবীটা কি আপনার আমোদ প্রমোদের জায়গা নেই যে লোকের প্রাণ আমি নিয়ে নেবো যখন খুশি গিয়ে বম্বিং করে দেবো, যখন খুশি গিয়ে যে কোনো দেশের তেলের ভান্ডার লুটে নেবো? অত ক্ষমতা থাকলে, আমি আবার রিপিট করে বলছি, অত ক্ষমতা থাকলে আপনি গোটা এয়ারফোর্স ইউজ করুন, গোটা নেভি ইউজ করুন, নিয়ে নিন আপনি হরমুজ প্রণালী। গোটা হরমুজ প্রণালীটাকে আপনি ইরান এবং ওমানের দখল থেকে নিয়ে আমেরিকার দখলে নিন, গোটা পৃথিবীর তেলটাকে আপনি চালান, দেখি কতদিন পারে। করে দেখান, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন, করে দেখান। কিন্তু তাহলে পাকিস্তানকে ঘুঁটি হিসেবে সামনে দাঁড় করাতে হয় কেন? এটাও কি একটা আমেরিকান স্ট্র্যাটেজি? শুনুন, এটা আমেরিকান স্ট্র্যাটেজি। এটা বাংলায় চোখ লাগলেই বুঝতে পারবেন। একটা জিনিস বুঝবেন, বাংলায় এই যে বৃষ্টি পড়ছে না, বিকালবেলা যখন ফুটবল খেলা হবে, পাড়ার যে সব থেকে দেখবেন আনহেলদি পার্সেন্টটা আছে তাকে গোল পোস্টে দাঁড় করানো। হ্যাঁ, আমি অল ডিউ রেসপেক্ট বলছি, আমরা ছোটবেলায় করেছি যে এটাও দেখবেন দৌড়াতে কম পারে, একটু চেহারাটা বেশি স্থূলকায়, তাকে আমরা চেষ্টা করি ওই গোল পোস্টে দাঁড় করাতে। কেন? দামার দাম বল তার গায়ে মারবে, সে বলের বাড়িগুলোও খাবে,
তারপরে সে গায়ে কালছিটে পড়বে, কিন্তু সে মাঠে আছে এই কথাটা বাড়ি ফিরে গিয়ে বলতেও পারে। পাকিস্তান হচ্ছে সেই স্থূলকায় ব্যক্তিটিকে যাকে গোল পোস্টে দাঁড় করাচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প। দামার দাম খাবে চারিদিক থেকে, সারা গায়ে কালছিটে পড়বে, এবং বাড়ি ফিরে গিয়ে সে বলবে দেখেছো আমি একটা নেগোসিয়েশনের মধ্যে পার্ট ছিলাম। পাকিস্তানের ইতিহাসে আমাকে একটা কথা বলুন, বাড়ি ফিরে গিয়ে শোনাবার মতো মানে এত ভিক্টোরিয়াস গল্প কোথায় আছে? কিসের গল্প আছে আমাকে বলুন তো? 71-এ প্যান্ট খুলে দিয়েছিল ভারতীয় সেনা, সেটা হচ্ছে গল্প তাদের কাছে? কোন গল্পটা শোনাবে কি? কোন গল্পটা শোনাবে? তাদের বাংলাদেশের মাটিতে যেইভাবে হেনস্থা করেছিল সেই গল্প শোনাবে? কিন্তু এটার যদি আমি একটু অন্য দিকটা দেখি, দেখুন সুভাষী, সেটা তো নতুন কিছু নয়। ইরানে আমেরিকার স্বার্থ রক্ষার জন্য যেহেতু ওদের এম্বাসি নেই, সেটা পাকিস্তানের মাধ্যমে হয়, এবং ঠিক উল্টোটা আমেরিকাতে হয় হচ্ছে সুইজারল্যান্ডের মাধ্যমে। এটা তো নতুন কিছু নয়, গোটা বিশ্বের সবাই এটা জানে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে আরাঘাচি তিনি একই সঙ্গে আসিম মুনির এবং শাহবাজ শরীফ, তাদের দুজনকে ধন্যবাদ জানিয়েছেন। কোথাও গিয়ে কি এটাও একটা ট্রাম্প কার্ড হতে পারে? দেখুন, আমি আবারও বলছি, এই পিস প্রসেসটা হচ্ছে পুরোপুরি একটা ধোঁয়া, এবং এটা টিকবে না না না। আপনাকে আমি খোলাখুলি বলছি, কারণ আমেরিকা যে 10টা পয়েন্ট পেয়েছে ইরানের থেকে, সেই 10টা পয়েন্টের মধ্যে অন্তত 2 থেকে 3টে পয়েন্ট আমি যা দেখতে পাচ্ছি ইজ আনইমাজিনেবলি কমপ্লিকেটেড। আমেরিকা সেই অর্থনৈতিক অবস্থানেই নেই ওই পয়েন্টগুলোকে রিপ্লাই ব্যাক করার জন্য। আমেরিকা পারবে কম্পেনসেট করতে ইরানে যা যা ক্ষতি হয়েছে? পারবে করতে কম্পেনসেট? আমেরিকা পারবে বাহরাইন ইয়েমেনে যা যা হয়েছে সেগুলো কম্পেনসেট করতে? আমেরিকা যদি করেও দেয়, আপনি আমাকে বলুন তো ইসরায়েল কোন পার্সপেক্টিভে এই গোটা ব্যাপারটাকে দেখবে? কিভাবে ইসরায়েল এই জিনিসগুলোকে মেনে নেবে? ইসরায়েল কি পেলো এই গোটা জিনিসটা থেকে? ইসরায়েল কেন শান্ত হয়ে গোটা জিনিসটাকে সহ্য করবে যে আমার বাড়িতে যে কতগুলো হয়েছে তার তো কোনো ভ্যালুয়েশন হচ্ছে না? ম্যাডাম, ইকোনমিটা সবার কাছে ইকোনমি, ক্যাপিটালটা সবার কাছে ক্যাপিটাল, খরচাটা সবার কাছে খরচাই। এটা মাথায় রাখাটা কিন্তু প্রয়োজনীয়। আমি যদি এবার একটু ইসরায়েলের দিকটাতে আলোচনায় আসি সুভাষিস, আমরা ইসরায়েলের বিষয়টা নিয়ে আমরা গতকালও আলোচনা করেছি, বারে বারে ইসরায়েলের বিষয়টা উঠে আসছে আলোচনা। ইসরায়েলের সঙ্গে ইরানের এই যে জিউস বনাম ইসলামের এই যে দ্বন্দ্ব, এটা তো অত্যন্ত পুরনো, এবং সেটা সৃষ্টির প্রায় শুরু থেকেই এই দুটো দেশের, এই যে দুই সম্প্রদায়ের একটা লড়াই, একটা ঝগড়া, একটা বিবাদ। কিন্তু এখানে পুরো বিষয়টাকে কায়নাটিক পর্যায়ে নিয়ে গেছে হচ্ছে আমেরিকা। এবার যদি আমেরিকা ইরানকে ক্ষতিপূরণ বাবদ কিছু দেয়, ইসরায়েল কি সেটা মেনে নেবে? সেই জায়গায় গিয়ে কি নিজেদের স্বার্থ রক্ষার্থে ইসরায়েল আবার নতুন করে যুদ্ধের জিগির তুলবে না তো? করতে পারে। ইসরায়েল কন্টিনিউ করছে, আরো অন্য অ্যাঙ্গেলে ভাবুন। এটা আপনি স্ট্রেট অ্যাঙ্গেলে ভাবছেন, আপনি অন্য অ্যাঙ্গেলে ভাবুন। এরকম তো হতে পারে যে ইসরায়েল কন্টিনিউ করে গেলে আমেরিকা শ্যাডো থেকে ইরানকে হিট করেই গেল।